15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটিতে শেখ হাসিনার ফাঁসির দাবি। দর্শক দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে সংবিধান বাতিলের দাবি মুক্তিযুদ্ধকে অবমাননার শামিল বলছে বিএনপি। আরও চিন্তা ভাবনার আহ্বান মান্নার। 13 বছর পর ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। বর্ণাঢ্য আয়োজনে দেশে দেশে নতুন বছরকে বরণ। 31st নাইটে ঢাকা জুড়ে কঠোর নিরাপত্তা, নিষিদ্ধ আতশবাজি, ফানুস। বৈদ্যুতিক ত্রুটি থেকে সচিবালয়ের আগুন বলছে তদন্ত কমিটি। অক্ষত বেশিরভাগ নথি, নির্ধারিত সময়ে প্রতিবেদন দিচ্ছে না 6 সংস্কার কমিশন। বছরের প্রথম দিনে সব নতুন বই পাচ্ছে না শিক্ষার্থীরা। 40 কোটির মধ্যে উপজেলা পর্যায়ে গেছে মাত্র 6 কোটি। মার্চের আগে সব বই পৌঁছানো কঠিন হবে। নিউজ 24 সংবাদে আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, নতুন বছরকে বরণ উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে বর্ণিল আয়োজন চলছিল, আমরা যুক্ত ছিলাম সেখানে। এছাড়াও দেশে দেশে বর্ষবরণ উপলক্ষে আরও আয়োজন ঘিরে সংবাদের পরবর্তী অংশে আমাদের অন্যান্য খবর থাকছে, দেখার আমন্ত্রণ রইল। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। 15 জানুয়ারির মধ্যে সরকারকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারির দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে হাজার হাজার নেতাকর্মীর সমাবেশে খুনিদের বিচার হওয়ার আগ পর্যন্ত মাঠ না ছাড়ার ঘোষণাও দেন নেতারা। এ সময় গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির দাবি জানান তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেন বিভিন্ন জেলা থেকে আগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীরা। অংশ নেন জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্বজনেরা। অন্তর্বর্তী সরকার গঠনের 4 মাস পরও হত্যাকারীদের বিচার না হওয়ায় ক্ষোভ জানান তারা। এখনো কিন্তু দ্রব্যমূল্যের দাম কমে নাই। 72-এর সংবিধান বাতিল করে জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে সংবিধান পুনর্লিখনের দাবি জানান নেতাকর্মীরা। বলেন, বিচার এবং রাষ্ট্র সংস্কারই এই মুহূর্তে প্রধান দাবি। ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানের ন্যায্যতার ভিত্তির গুরুত্ব দেয়া না হলে সেই ঘোষণা ছাত্র জনতা মেনে নেবে না বলেও উল্লেখ করেন নেতারা। বলেন, দ্রুত ফ্যাসিবাদী ব্যবস্থা বাতিল না করলে ছাত্র জনতাই সিদ্ধান্ত নেবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সাথে আমাদের অধিকারও লাগবে। নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। আমাদের সামনে এখনো খুনিরা, খুনিদের দোসররা এখন উন্মুক্তভাবে চলাফেরা করে। এ সময় 15 জানুয়ারির মধ্যে সরকারকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। সারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশবাসী, আপনাদের সাথে আবার দেখা হবে 15 জানুয়ারিতে আমাদের ঘোষণাপত্র নিয়ে। নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের বিচার নিশ্চিত না করে দেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ ও শেখ হাসিনা দেশের শত্রু বলেও উল্লেখ করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমাবেশ থেকে আবারও দাবি জানানো হলো জুলাই আগস্ট হত্যাকাণ্ডে নিহত এবং আহতদের বিচারের দাবি জানানো হলো। 72-এর সংবিধান বাতিল করে জুলাই আগস্টের অভ্যুত্থানের চেতনা ধারণ করে সংবিধান পুনর্লিখন। সজল দাস, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনের ঘোষণাপত্রে সংবিধান বাতিলের দাবি থাকলে তা হবে মুক্তিযুদ্ধকে অবমাননার শামিল, এমনটি মনে করছে বিএনপি। নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের উদ্যোগ নিলে দলীয় ফোরামে আলোচনা করে মতামত দেবেন তারা। আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এমন গুরুত্বপূর্ণ ইস্যুতে আরও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে।
জুলাই বিপ্লবের চেতনাকে স্থায়ী কাঠামোতে আনতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা জানান ছাত্র আন্দোলনের নেতারা। আলোচনায় আসে ৭২-এর সংবিধান বাতিল ঘোষণা করে নতুন সংবিধান রচনার। বিএনপি নেতারা বলছেন ৭২-এর সংবিধান খারিজ করে দিলে সৃষ্টি হতে পারে নতুন সংকট। তার অর্থ হলো যে ইতিহাসকে বিকৃতি করা যায় না, ইতিহাস বিকৃতি জনগণ মানে না। এই শাসনতন্ত্র সিপাহী জনতার বিপ্লব, ৭ই নভেম্বর বিপ্লবের পরেও কিন্তু এই শাসনতন্ত্রকে কবর রচনা করা হয় নাই। মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেব, তো তখনও তো উনি এই বিপ্লবের পরেও তো উনি শাসনতন্ত্রকে বাতিল করে দেয় নাই বা কবরের দিকে পাঠান নাই। এখন এই প্রশ্নটা তোলাটা অন্যায় এবং আমি মনে করি যে এটা আমাদের দেশের স্বাধীনতার যুদ্ধের প্রতি অবমাননা করা। জানান সরকারের পক্ষ থেকে যে ঘোষণাপত্র আসবে সেখানে ৩১ দফার আলোকে মতামত দেবে বিএনপি। আমি ৮-১০টা যে সমাবেশ, সেই সমাবেশের মতোই আমি মনে করি। এটা খুব নতুন কিছু না, তারা যেগুলো করছে এটা জানবেন জনগণ দেবে, জনগণের কাছে বলতে জনগণ রায় দিবে। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ইস্যুতে প্রতিক্রিয়া জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিষয়বস্তু এমন কিছু হতে পারত যেটাতে সরকার বিব্রত হতো বা যেভাবেই হোক, মানে খুব কমফোর্টেবল হতো না তারা। অতএব তারা বলল ঘোষণা আমরাই দেবো সবাইকে মিলে সর্বসম্মত। নানা কারণে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কি থাকবে তা নিয়ে কৌতূহল রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। আর কোনো নেশাখোর, চাঁদাবাজ ও অস্ত্রধারী যাতে শিক্ষা প্রতিষ্ঠান দখলে না নেয় সেই বিষয়ে সজাগ থাকতে ছাত্র শিবির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। সম্মেলন ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন জাহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন নুরুল ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা পালানোর পর বিনা বাধায় কর্মসূচি করছে ছাত্র শিবির। ১৩ বছর পর সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে কেন্দ্রীয় সদস্য সম্মেলন। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসতে থাকেন। বেলা বাড়ার সাথে কানায় কানায় পূর্ণ হয় সম্মেলন স্থল। দীর্ঘদিনের পরে আজকের এই সদস্য সম্মেলন বা সদস্যদের যে মিলনমেলা, এখানে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আগামী দিনগুলোতেও যদি কোনো ক্রাইসিস তৈরি হয়, সংকট তৈরি হয়, ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ দিয়ে সেই অধিকার রক্ষায় ছাত্র শিবির ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। নতুন আমেজ নিয়ে, নতুন যে বাংলাদেশ ২০২৪ যে আমরা দীপ্ত শপথ নিয়ে আন্দোলন করছি, সেই আন্দোলনকে আরো বেগবান করবো ইনশাআল্লাহ এই আন্দোলন আজকের সম্মেলন শেষ করে। সকালে ৭১ ও ২৪ শহীদদের পরিবার, গুমের শিকার পরিবারের সদস্যরা সম্মেলনের উদ্বোধন করেন। নেতারা বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতেও প্রস্তুত ছাত্র শিবির। অধিকার আদায়ে আর যেন রাজপথে কারো জীবন দিতে না হয় এমন বাংলাদেশ প্রত্যাশা তাদের। শিবির মেধাবী ছাত্রদের সংগঠন, শিবিরকে আরো মেধা চর্চার দিক থেকে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই মুক্তিকে ধরে রাখতে হলে, স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমাদেরকে দুইটা ফ্রন্টে লড়াই করতে হবে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ। ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এমন শঙ্কা প্রকাশ করেন বক্তারা। বর্তমান প্রজন্ম ততটুকু বিবেকবোধ সম্পন্ন বলেই এই ফ্যাসিস্ট খুনিকে এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং তার দেয়া প্রেসক্রিপশন আগামী প্রজন্ম হজম করে না বলেই তাকে এই দেশ ছাড়া করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আপনাদের জোরালো পদক্ষেপগুলো আরো জোরালো হবে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন শিক্ষা প্রতিষ্ঠান যেন আর মাদক সন্ত্রাসের আখড়া না হয় সেজন্য শিবিরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে টেন্ডারবাজি, চাঁদাবাজি যারা করবে তাদেরও কোনো ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষার চর্চা আর গবেষণা থাকবে। যদি তাই থাকে তাহলে আগামীর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিলে দেশের জনগণ বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ইসলামিক ছাত্র শিবিরের যে ঐতিহাসিক গৌরব রয়েছে তার ধারাবাহিকতা রক্ষায় নতুন নেতৃত্ব গুরুত্বের সাথে কাজ করবে এমন প্রত্যাশা নেতাকর্মীদের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, আবারও নতুন বছর বরণের খবর।
নতুন ইংরেজি বছর 2025 বরণে প্রস্তুত গোটা দেশ। তবে এবার 31st নাইটে ঢাকায় আতশবাজি ও ফানুস উড়ানোর বিষয়ে কঠোর অবস্থানে সরকার। আইন অমান্য করলে মোবাইল কোর্ট সহ জেল জরিমানার হুঁশিয়ারি পুলিশের। অনুমতি ছাড়া আয়োজন করা যাবে না কোনো অনুষ্ঠান। মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 31st নাইট ও খ্রিস্টীয় নতুন বছর বরণে রাজধানী সহ সারা দেশে আতশবাজি পোড়ানো হয়, ওড়ানো হয় ফানুসও। এতে আগুন লাগা সহ ঘটে নানা দুর্ঘটনা। এছাড়াও পটকা ফোটানোর ধুম পড়ে। এতে করে উচ্চ শব্দে সমস্যা হয় অসুস্থ ব্যক্তি সহ শিশু ও বয়স্কদের। আতশবাজি ও পটকার বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে সরকার। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে প্রথমেই এসবের ক্ষতিকর দিক তুলে ধরেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব। না হলে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা কার্যক্রম, আমাদের এনফোর্সমেন্ট বিশেষভাবে বলবৎ থাকবে, আকস্মিকভাবে। ডিএমপি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত 8টার পর থেকে বহিরাগত প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে করা হবে তল্লাশি, বন্ধ থাকবে সব বার। এছাড়া যত্রতত্র আতশবাজি, পটকা ফোটানো এবারও নিষিদ্ধ করা হয়েছে। রেগুলার যে ডিপ্লয়মেন্ট সেটা থাকবে, তার অতিরিক্ত আরো 3000 ফোর্স আজকের জন্য আমরা ডিপ্লয় করেছি। এছাড়াও হাতিরঝিলে সন্ধ্যার পর করা যাবে না জমায়েত বা অনুষ্ঠান। আবাসিক হোটেলে সীমিত পরিসরে অনুষ্ঠান করা যাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গুলশান, বনানী, বাড়িধারা ও 300 ফিট এলাকায় বিশেষ চেকপোস্ট থাকার পাশাপাশি এসব এলাকায় জনসাধারণের চলাচল সীমিত থাকবে। আজকে নানা ধরনের কর্মসূচি আছে ঢাকা শহরে, আপনারা সবাই অবগত। এই কর্মসূচির কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তাজনিত ব্যাপক ব্যবস্থা নিয়েছে। এদিকে এক অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, 31st নাইটে আতশবাজি, ফানুস ওড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ অধিদপ্তর। আজকে রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয়। সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। নজরদারি নিশ্চিত করতে রাজধানীর 21টি পয়েন্টে থাকবে নিরাপত্তা চেকপোস্ট। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। 31st নাইট ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন বদরুল আলম শাওন। শাওন, রাজধানীর সবশেষ চিত্র আমাদেরকে জানাবেন, আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সম্পর্কেও বিস্তারিত জানাবেন। তানিয়া, আমি এই মুহূর্তে গুলশান এলাকায় আছি, একটি 5 তারকা হোটেলের সামনে। আপনি জানেন যে আগামীকাল থেকে ইংরেজি নতুন বর্ষ 2025 শুরু হতে যাচ্ছে। তো এই 31st নাইট ঘিরে এর আগের দিন অর্থাৎ ঘিরে সারা বিশ্বের সাথে বাংলাদেশেও কিন্তু বেশ জমকালোভাবে উদযাপন করা হয়। কিন্তু আইন শৃঙ্খলা পরিবেশ বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হয়। সেই ধারাবাহিকতায় যদি বলি যে আজকে কিন্তু সারা রাত জুড়েই রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকি বসবে। বিশেষ করে গুলশান, হাতিরঝিল, 300 ফিট এলাকা, এই এলাকাগুলো এক ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর চাদরে মুড়িয়ে ফেলা হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এই স্থানগুলোতে যাতে কোনো ধরনের গণজামায়াত তৈরি না হয় সেই বিষয়েও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি যে এই মুহূর্তে গুলশান এলাকায় ডিবির বিশেষ টিম রয়েছে, 4টি টিম। তারা কিন্তু এই পুরো গুলশান এলাকায় কিন্তু তারা মনিটরিং করছেন, যাতে ধরনের গণজমায়েত তৈরি না হয়, ঘটনা না ঘটে, আতশবাজি না ফোটানো হয়, পাশাপাশি ফানুস না ওড়ানো হয়। এই বিষয়গুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোরভাবে কিন্তু নজরদারি করছেন। তার পাশাপাশি আপনি জানেন যে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও কিন্তু ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্টের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় কিন্তু এই বিষয়গুলো মনিটরিং করা হবে, যাতে কোনো ধরনের আতশবাজি এবং ফানুস না ওড়ানো হয়। পাশাপাশি যে 5টা হোটেলগুলো আছে, সেই হোটেলগুলোতে কিন্তু এই নববর্ষকে উদযাপনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমার সহকর্মী জিকো রয়েছেন কক্সবাজারে, আমরা সরাসরি চলে যাব সেখানে।
শাওন, আপনাকে ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন যে নববর্ষের অর্থাৎ ইংরেজি নববর্ষকে বরণ করতে মানুষের যেই আসলে প্রস্তুতি নিয়েছে সেটি রাজধানী থেকে আপনি জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমি আছি কক্সবাজারে এবং এখানেও কিন্তু লাখ লাখ মানুষ আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আসলে বরণ করতে এখানে এসেছেন। নিজেদের অতীতের যেই পাওয়া না পাওয়া দুঃখ কষ্ট সব গ্লানি কিন্তু আসলে এই সমুদ্রের এই বিশাল জলরাশিতে আসলে বিসর্জন দিয়ে তারা নতুন বছরকে সাদরে গ্রহণ করবেন। এবং যেমনটি এর আগেও আমি জানাচ্ছিলাম যে পুরো সমুদ্র সৈকত জুড়ে লক্ষ লক্ষ মানুষ আসলে বিকালবেলা যেই সূর্যাস্ত অর্থাৎ এই 31 তারিখের যেই সূর্যাস্ত সেটি দেখার জন্য কিন্তু পুরো সমুদ্র সৈকতে লোকে লোকারণ্য ছিল এবং সমুদ্রের যেই ঢেউ সেটি আসলে দেখার কোনো উপায় ছিল না। এখানেও কিন্তু আপনার রাজধানীর মতন এখানেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেমনটি আমরা জানি যে প্রতি বছরই কিন্তু এই উন্মুক্ত অবস্থায় সি বিচের উপরে কিন্তু বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট হয়ে থাকে, সেটির উপরে কিন্তু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি স্বল্প পরিসরে বিশেষ ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু যেই তারকা হোটেলগুলো রয়েছে তারা নিজস্ব নিরাপত্তা এবং পাশাপাশি পুলিশের সহায়তা নিয়ে কিন্তু ছোট আকারে বেশ কিছু কনসার্ট এবং অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান তারা পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো কয়েক ঘন্টায় আর বাকি আছে নতুন বছরকে গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে কক্সবাজারবাসী। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জিকো, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, 31st নাইট ঘিরে সব প্রস্তুতি নিয়ে যুক্ত ছিলেন রাজধানী এবং কক্সবাজার থেকে আমাদের সহকর্মীরা। দর্শক, জমকালো আয়োজনে দেশে দেশে চলছে নতুন বছর বরণ। ভৌগোলিক কারণে সবার আগে 2025 সালকে স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ড। বর্ণিল আলোকছটা ও আতশবাজিতে সেজেছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, চীন। তবে যুদ্ধের ডামাডোলে এবারও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ফিকে উৎসবের রং। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় রাত 12টায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর ছেয়ে যায় বর্ণিল আলোকছটা আর আতশবাজিতে। কেন্দ্রস্থলে 1000 ফুটেরও বেশি উচ্চতায় স্কাই টাওয়ার থেকে ছোড়া হয় আতশবাজি। এর আগে অবশ্য প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দ্বীপরাষ্ট্র কিরিবাতি নতুন বছরকে স্বাগত জানায়। নতুন বছর ঘিরে কয়দিন থেকে চীন সেজেছে বর্ণিল সাজে। আতশবাজি আর মুগ্ধকর আয়োজনে চলছে নতুন বছর বরণ। প্রাইম টাইমে গালা সম্প্রচারণ শুরু করেছে চীনের মিডিয়া গ্রুপ। নতুন বছরকে স্বাগত জানাতে সেজে উঠেছে অস্ট্রেলিয়ার বড় বড় শহর। বছরের প্রথম প্রহরে আতশবাজির প্রদর্শনের আয়োজন করা হয়েছে লন্ডনে। তবে প্রতিকূল আবহাওয়ায় বাতিল করা হয়েছে বেশ কয়েকটি আয়োজন। তীব্র ঠান্ডা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে জড়ো হচ্ছেন দর্শনার্থীরা। 2024 সালকে স্বাগত জানাচ্ছে লাতিন আমেরিকার দেশগুলো। দেশ আর জাতির মঙ্গল কামনায় প্রার্থনার পাশাপাশি শুরু হয়েছে কার্নিভাল। এদিকে নতুন বছরকে বরণে যখন দেশে দেশে চলছে আয়োজন, তখন মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া, ফিলিস্তিন, লেবাননে আতশবাজির বদলে বোমার আওয়াজে আতঙ্কিত লাখো মানুষ। উৎসব নয়, নতুন বছরে যুদ্ধ বন্ধের প্রত্যাশা তাদের। মাসুদ রানা, নিউজ 24। বৈদ্যুতিক ত্রুটি থেকে 25 ডিসেম্বর রাতে সচিবালয়ে আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। অনুসন্ধানে মেলেনি কোনো নাশকতার তথ্য। প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। জানান, অনেক গুরুত্বপূর্ণ নথি অক্ষত ছিল। আগুনে সচিবালয়ের একটি ভবনের 4টি ফ্লোর পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। 7 নম্বর ভবনের এসব ফ্লোরে 5টি মন্ত্রণালয় ও বিভাগের আংশিক কার্যালয় রয়েছে। আমরা ক্লু পেয়েছি যে কিভাবে আগুনের সূত্রপাত হলো, বিশেষ করে যেই জায়গা থেকে লুজ কানেকশনের কারণে হয়েছে, যেটা আমরা ধরছি যে স্পার্কের কারণে, সেই জায়গার সেই ভিডিওটা আমরা পেয়েছি। সেটার একটা ভিডিও আমরা আশা করছি যে আমরা রিলিজ করতে পারবো। অন্তর্বর্তী সরকারের প্রথম 6 সংস্কার কমিশনের সুপারিশ তৈরি না হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে কেউই প্রতিবেদন জমা দেয়নি। সংবিধান সংস্কার কমিশন সহ নির্বাচন, বিচার বিভাগ, দুদক, পুলিশ এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন 31 ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা ছিল।
মন্ত্রিপরিষদ বিভাগ বলছে কাজ শেষ না হওয়ায় ৬ সংস্কার কমিশনের জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের ২ মাস পর ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়। ৩ অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশন গঠন করা হলেও কাজ শুরু হয়েছে ৭ কিংবা ৮ অক্টোবর থেকে। তাই বেঁধে দেয়া ৩ মাস অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে কমিশন প্রতিবেদন জমা দিতে পারেনি। ৩১ ডিসেম্বর টার্গেট করেই কাজ শুরু করে যাচ্ছে কমিশনগুলো, এমন কথা কমিশন প্রধানরা সাংবাদিকদের জানিয়েছিলেন। কিন্তু জনপ্রশাসন সহ পুলিশ, সংবিধান, দুদক এবং নির্বাচন সংস্কার নিয়ে সাধারণ মানুষের মতামত নেয়ার কাজ কিছু বাকি থাকায় মন্ত্রিপরিষদ বিভাগে প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে। পুলিশ সংস্কার কমিশনের সদস্য আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ বলেছেন, তারা ১৫ জানুয়ারি পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সময় চেয়ে নিয়েছে। আর নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ৩ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। পর্যন্ত আমরা টাইম চেয়েছি, অনেক স্টেকহোল্ডার আমরা কনসালটেশন করেছি, তো এগুলো সবগুলো আমরা রিপোর্টে রিফ্লেক্ট করতে চাই, যে কারণে আমরা স্টিল উই আর ওয়ার্কিং অন ইট। আই থিংক 5টা বোধ 3 তারিখ দেবে, একটা দেরি করে শুরু হয়েছে। আমরা 31 তারিখে টার্গেট করছিলাম আর কি, নতুন বছরের আগে যারা কি পরিচ্ছন্ন হয়, এই জন্য ভাবছিলাম হয়তো 31 তারিখে। তো দেখা যাক। এদিকে দুদক সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেন, কিছু কাজ বাকি রয়েছে, প্রতিবেদন দেবেন ৭ জানুয়ারির মধ্যে। নরমালি সময় বাড়ানো হয় নাই, এটা ৩ মাস সময় দেওয়া হয়েছিল। তো যেমন আমাদের কমিশন কাজ শুরু করতে পেরেছি আমরা 8 তারিখ থেকে, অক্টোবর 8 তারিখ থেকে, সেই হিসেবে 7 তারিখ পর্যন্ত হয়। 7 তারিখের মধ্যেই এক্সাক্ট টাইমটা ঠিক এখন বলতে পারছি না। সংবিধান সংস্কার কমিশন থেকেও জানা গেছে, আগামী ৭ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে প্রধান উপদেষ্টার কাছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা পাচ্ছে না সব নতুন বই, কারণ ৪০ কোটির বেশি বইয়ের মধ্যে এখন পর্যন্ত উপজেলা পর্যায়ে পৌঁছানোর ছাড়পত্র পেয়েছে মাত্র ৬ কোটি। অনেক শ্রেণীর বই ছাপানোর কাজ শুরুই হয়নি এখনো। অন্তত 3টি করে বই দিয়ে শিক্ষাবর্ষ শুরুর পরিকল্পনা করেছে এনসিটিবি। বাকি বই জানুয়ারিতেই দেওয়ার চিন্তা প্রতিষ্ঠানটি। তবে সংশ্লিষ্টরা বলছেন, কাগজ সংকট সহ নানা কারণে মার্চের আগে সব বই পৌঁছানো কঠিন হবে। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। উৎসবমুখর পরিবেশে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে ওঠে নতুন বই। 2010 সাল থেকে এই রীতি চলে এলেও এবার পরিস্থিতি ভিন্ন। ঘটা করে হচ্ছে না বই উৎসব, এমনকি ছাপার কাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতেও হবে বিলম্ব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তথ্য বলছে, 40 কোটির বেশি বইয়ের মধ্যে ছাপার কাজ শেষ হয়েছে 10 কোটির কাছাকাছি। প্রাথমিকের বই ছাপানোর অগ্রগতি কিছুটা ভালো হলেও চতুর্থ থেকে নবম শ্রেণীর অগ্রগতি সবচেয়ে কম। প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও গণিত বইয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ের কিছু বইও পাবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই পৌঁছাবে 5 জানুয়ারির মধ্যে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের 3টি করে বই বছরের প্রথম দিনে, আর বাকি বই 10 ও 20 জানুয়ারির মধ্যে ধাপে ধাপে পৌঁছবে। যদিও বই ছাপার যে পরিস্থিতি, তাতে সেই পরিকল্পনাও পুরোপুরি বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে সংশয়ে মুদ্রণ শিল্প সংশ্লিষ্টরা। আগে 34 কোটি বই ছিল, এবার 40 কোটির উপরে বই গেছে। দ্বিতীয়ত হইল বিষয়ভিত্তিক বইয়ের কারণে ফর্মাও বাড়ছে। এখন পর্যন্ত চাহিদা অনুযায়ী আমরা কাগজ পাচ্ছি না। এখনকার যে অবস্থা আছে, এটা যদি এই পর্যায়ে পাওয়া যায় তাহলে কষ্ট হবে এটা দেওয়াটা। যে মিলগুলো কাগজ দিতে, সেই মিলগুলো যদি এনসিটিভির কাগজ দিতে সহযোগিতা করে, তাহলে আমরা খুব দ্রুত সময় দিতে পারবো। কিন্তু নির্দিষ্ট 10 তারিখটার সাথে এখনো দিতে পারবো, এই কথাটা বলার সুযোগ তৈরি হয়ে যায় না। এনসিটিভির চেয়ারম্যান বলছেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পুরনো কারিকুলামে ফেরায় এবছর বেড়েছে বইয়ের সংখ্যা। এছাড়া বই সংশোধন, পরিমার্জন ও নতুন করে দরপত্র আহ্বানের কারণে এই বিলম্ব। যেন কোনো জেলাতেই বা কোনো উপজেলাতেই যেন বই কম বেশি যায়, কোনো বাদ না থাকে, এটা আমাদের এখনকার প্রচেষ্টা। 10 তারিখের মধ্যে আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 3টি বই ছাড়াও আরও 5টি বই দেওয়ার আমাদের পরিকল্পনা, এবং মাধ্যমিকের বাকি বইগুলো 20 তারিখের মধ্যে। বছরের শুরুতেই নতুন বই পেতে কিছুটা বিলম্ব এর আগেও হয়েছে। এতে শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটিও বিবেচনায় রাখা হয়েছে বলে জানান এনসিটিভি চেয়ারম্যান। করোনাকালের ধকল উঠতেই জুলাই অভ্যুত্থান, এমন নানা ঘটনাক্রমে পিছিয়ে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা।
নতুন বছরে শিক্ষার্থীদের হাতে উঠছে নতুন বই। সবাই প্রত্যাশা করছেন এবার বই বিতরণের পর শিক্ষার্থীরা নতুন উদ্যমে লেখাপড়া শুরু করবেন, দেশের শিক্ষা ব্যবস্থাও ফিরবে আবার স্বাভাবিক প্রক্রিয়ায়। সজল দাস, নিউজ 24, ঢাকা। বছর জুড়ে নিত্যপণ্যের চড়া দামে কষ্টে ছিল নিম্ন আয়ের মানুষ। ফিরে দেখা 2024 তাই স্বস্তির চেয়ে অস্বস্তি দিয়েছে বেশি। আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য রাখতে পারেনি নিম্নবিত্ত মধ্যবিত্ত কেউই। নতুন বছরে তাই প্রত্যাশা লাগামহীন মূল্যস্ফীতির চাপ কিছুটা হলেও কমে আসবে। প্রায় 22 বছর ধরে রাজধানীর পরিবার এলাকায় চা বিক্রি করছেন মোহাম্মদ রহিম। পরিবারের সদস্য সংখ্যা 8 জন। একমাত্র আয়ের উৎস এই চায়ের দোকান। কিন্তু বেঁচে থাকার জীবনযুদ্ধে কতটুকু সফল হচ্ছে সে? আমাদের দুঃখের কথা কে শোনে, কে শোনে? এই কথা ভাবতে গেলে চোখের পানি আয় পড়ে, বাজা গেলে মাথা কাঁধে নষ্ট হয়। রহিমের মতোই বাদাম বিক্রি করে চলে আনোয়ারের সংসার। যতটুকু আয় করেন তা দিয়ে কিভাবে চলছেন জানতে চাইলে বলেন, আয়ের সাথে ব্যয়ের বিস্তর ফারাক। জিনিসের দামপত্র অনেক বেশি, আমরা তো মনে করেন কেউ করতে পারি না যে জিনিসের দাম কমানোর লাগে। বিদায়ী 2024 সাল জুড়ে মানুষ সবচেয়ে বেশি কষ্টে ভুগেছে নিত্যপণ্যের দামের কষাঘাতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর গত 2 বছরের মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের মে মাসে দেশের সর্বোচ্চ মূল্যস্ফীতি হলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তা কমিয়ে দেখায়। এছাড়া চলতি বছর জুনে উত্তর পূর্বাঞ্চলে হয়ে যাওয়া বন্যার কারণে সব ধরনের পণ্যের দাম চলে যায় ক্রয় ক্ষমতার বাইরে। সে সময়ও BBS জানিয়েছিল জুনে মূল্যস্ফীতি মাত্র 9.72%। অথচ সরকার পতনের 1 মাস পরেই অন্তর্বর্তী সরকার প্রকৃত মূল্যস্ফীতির তথ্য তুলে ধরলে দেখা যায় উল্টো চিত্র। দেশের একটা বড় জনগোষ্ঠী তারা এই মূল্যস্ফীতির কারণে গত 1 বছর ধরে যে উচ্চ মূল্যস্ফীতি রয়েছে সেটার কারণে তারা বড় রকমের ক্ষতিগ্রস্ত হলো। সরকার পরিবর্তন, তীব্র তাপপ্রবাহ, একাধিক বন্যা, আমদানি ও জ্বালানি ব্যয় বৃদ্ধির কারণে বছর জুড়ে দেশে নিত্যপণ্যের বাজার ছিল অস্থিতিশীল। টিসিবির তথ্য অনুসারে 1 বছর আগের তুলনায় খুচরা পর্যায়ে সরু ও মাঝারি চালের দাম 13 থেকে 14% এবং মোটা চালের দাম বেড়েছে 7%। তাদের কাছে মজুদ রয়েছে কিন্তু তারা বাজার দিচ্ছে না। এরকম করে সবগুলো পণ্যের ক্ষেত্রে একই অবস্থা, আলুর ক্ষেত্রে বা অন্য সবজির ক্ষেত্রে দেখলাম আমরা। তো এখন যদি আমরা এই মজুদ আইনটা প্রয়োগ না করি তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। সুতরাং আগামী বছর আমি বলবো যে এই সরকারকে দুটো কাজ করতে হবে, এক হলো বাজার ব্যবস্থার পুনরুন্নতি এবং দ্বিতীয় হলো যে মজুদ আইনের প্রয়োগ। গত 11 মাসের মধ্যে 8 মাসিক খাদ্য মূল্যস্ফীতি ছিল 2 অঙ্কের বেশি। নানামুখী সংকটে থাকা সীমিত আয়ের মানুষের আয়ের সক্ষমতা কমছে, মাস শেষে আয়ে পোষাচ্ছে না, সঞ্চয় ভেঙে খেতে হচ্ছে কখনো সখনো। সাধারণের জীবনের এই চিত্র সামগ্রিক অর্থনীতির প্রতিফলন। তবে বিদায়ী বছরের মতো মূল্যস্ফীতির চাপ নতুন বছরে মানুষের উপরে পড়বে না, এমনটাই প্রত্যাশা সকলের। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।